Friends, am I audible and visible? Yes, possibly I am audible and visible. আচ্ছা, শুরু করছি। আজকে একটু কথা বলবো ইরান ইসরায়েল ওয়ার নিয়ে। এই যুদ্ধটা কিভাবে চলছে এটা আপনারা যারা মিডিয়া দেখছেন রেগুলার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মিডিয়া, সেখান থেকে অনেক বেশি খবর পেয়ে যাবেন। আমি ওইটা নিয়ে ডিসকাস করব না। আমি ডিসকাস করব এই ওয়ারে ডাইরেক্টলি ইরান এবং ইসরায়েলের নিজেদের কি প্ল্যানস, কি অ্যাসপিরেশনস, এবং বিগ পাওয়ার্সদের কার কি রোল এবং কি অ্যাসপিরেশনস, কার কি ইচ্ছে, কি প্রাপ্তির ইচ্ছে, এইটা নিয়ে, এবং কীভাবে চেন অফ ইভেন্টসগুলো হচ্ছে ক্যাসকেড ইফেক্টের মতো, ঘটনাগুলো কীভাবে ঘটছে, এটা নিয়ে একটু কথা বলবো। দেখি এমআই অডিবল কিনা। আমি শুরু করছি। আমি কতগুলো ইস্যুতে আজ কথা বলবো। হ্যাঁ, আমি একটু জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে কথা বলবো, আর এই যুদ্ধের ইম্প্যাক্টটা কীভাবে ইন্ডিয়ার উপরে আছে। মনে রাখতে হবে আমাদের এই গালফ এরিয়াতে, ওয়েস্ট এশিয়াতে, এই অঞ্চলে প্রায় 40 মিলিয়ন, সরি প্রায়, সরি 8 মিলিয়ন, 8 মিলিয়ন মানে 80 লক্ষ ভারতীয় আছে, প্রবাসী ভারতীয় 80 লক্ষ। তাদের ইন্টারেস্ট এবং তাদের সেফটিটা আমাদের ভাবতে হবে। হরমুজ প্রণালী নিয়ে কিছু বলবো, এটা ক্রুশিয়াল জায়গা জিওগ্রাফিক্যাল, আর সারাউন্ডিং এরিয়াতে কীভাবে যুদ্ধটা ছড়িয়ে পড়েছে, অয়েল ডিপ্লোমেসি কীভাবে বিভিন্ন কান্ট্রি নিজের অ্যাঙ্গেল থেকে ভাবছে, আমেরিকা ডাইরেক্টলি কীভাবে জড়িয়ে আছে, চায়না এবং রাশিয়া, এটা নিয়ে একটু বলবো এই অ্যাঙ্গেল থেকেই, এবং কার কি অ্যাসপিরেশনস, এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আসি এই যুদ্ধের কারণটা কি, কাকে দোষী করব। দেখুন, 1948-এ ভারতবর্ষের দীর্ঘদিনের যে ন্যারেটিভ ছিল, আমাদের সিকুমাকু কংগ্রু কন্ট্রোল যে মিডিয়া, তাদের ন্যারেটিভ ছিল সব দোষ ওই জিউসদের, ইহুদিদের। কিন্তু ইতিহাস কি বলে, এই ল্যান্ডে জিউসরা 2000 বছর আগে উদ্বাস্তু হয়ে গেছিল, সারা পৃথিবী তারা উদ্বাস্তু হয়ে, অপমানিত, নিষ্পেষিত হয়ে ঘুরে বেরিয়েছে। 1948-এ ইউএনও রেজলিউশনে ওরা তার ল্যান্ডের একটা অংশ ফিরে পায়, ছোট্ট একটা অংশ, মানে আমাদের ইন্ডিয়ার একটা ডিস্ট্রিক্টের সমান। জাস্ট আফটার দি বার্থ অফ ইসরায়েল, উইদিন 48 আওয়ার্স, সারাউন্ডিং 7টা মুসলিম কান্ট্রি ইউনাইটেডলি তাকে আক্রমণ করলো, এবং সে আক্রমণটাকে ইসরায়েল, নতুন জন্ম নেওয়া শিশু ইসরায়েল, উইথস্ট্যান্ড করেছিল। কারণ এই জাতটা 2000 বছর ধরে বিভিন্ন সংগ্রামের মধ্যে যে শিক্ষা নিয়েছিল যে আমাদের যুদ্ধ করেই টিকে থাকতে হবে,
of this race, each individual is a soldier, each individual, and dedicated with a particular mission. They have to survive. এই মিশন, এই প্ল্যানিং এবং মিশন, এটা পৃথিবীর আর কোনো দেশের জনগণের মধ্যে নেই। সুতরাং তারা সার্ভাইভ করেছিল। এবং তারপরেও কিন্তু আরব দুনিয়া, কি শিয়া কি সুন্নি, কেউ ইসরায়েলকে বরদাস্ত করেনি। মাঝে মাঝেই যুদ্ধ করেছে, আক্রমণ করেছে, প্রতি ক্ষেত্রেই আরব দুনিয়াই হচ্ছে আক্রমণকারী। এবার শেষ যুদ্ধটা দেখেছেন আপনারা কি হবে। জিউসদের 2.5 বছর আগে তাদের ধর্মীয় দিনে, উৎসবের দিনে হঠাৎ প্যালেস্টাইনরা ওদের আক্রমণ করে এবং কয়েকশো সিভিলিয়ান ইহুদিদের হত্যা করে। দ্যাট ট্রিগার দিস ফেজ অফ দি ওয়ার। তারপরে যুদ্ধ কন্টিনিউ করছে, ইসরায়েল রিটালিয়েট করেছে এবং এটা বিভিন্ন ফেজে হয়েছে, মাঝে বন্ধ হয়ে গেছিল। আর ইসরায়েলকে ব্যাক করছে আমেরিকা। মাঝে একটা গ্যাপ ছিল, আবার শুরু হয়েছে, আবার আমেরিকা ব্যাকড ইসরায়েল, ডাইরেক্টলি টার্গেটেড ইরান। ইরানের ডিক্লেয়ার্ড পজিশন হচ্ছে তারা পৃথিবীর মাটি থেকে ইসরায়েলকে ইরেজ করে দেবে, তারা কোনো কম্প্রোমাইজ চায় না। কিন্তু বাই দিস টাইম এই অঞ্চলের বেশ কয়েকটা সুন্নি কান্ট্রি, বহু আগেই ইজিপ্ট, বহু দশক আগে ইজিপ্ট হ্যাজ কাম টু কম্প্রোমাইজ উইথ ইসরায়েল। ওরা আর ডিরেক্টলি যুদ্ধ করতে চায় না। তারও পরে আমেরিকার দৌত্যে সৌদি আরবিয়া এবং ইউএই, দুটো ভেরি স্ট্রং অয়েল প্রডিউসিং কান্ট্রি, ভেরি রিচ, দে হ্যাভ কাম টু এ ওয়ার্কেবল রিলেশনস উইথ ইসরায়েল। একটা পিস রিলেশনসে এসছে, পিসফুল রিলেশনসে এসছে। দুটো সুন্নি কান্ট্রি এবং ইজিপ্টের সুন্নি কান্ট্রি, দে হ্যাভ কাম টু দিস। এবং এই অঞ্চলের যে ইরান বাদ দিয়ে আর সমস্ত কান্ট্রিগুলো, মাই অডিবল দেখে নিচ্ছি একটু, সমস্ত কান্ট্রিগুলো ইরান বাদ দিয়ে সমস্ত কান্ট্রিগুলো সুন্নি, ইরান এবং সিরিয়া বাদ দিয়ে সমস্ত কান্ট্রিগুলো হচ্ছে সুন্নি রুলার্স, আইদার বাই ইন্ডিভিজুয়াল অর বাই ফ্যামিলি, সুন্নি ফ্যামিলি অর সুন্নি রেজিম। সর্বত্র সিরিয়া এবং ইরানের বাইরে অন্যান্য মুসলিম কান্ট্রিতে অনেক শিয়া আছে। আবার শিয়া এ সুন্নির মধ্যে এই দ্বন্দ্ব জন্ম থেকেই 1300 বছর ধরে কন্টিনিউয়াস, একে অপরকে স্বীকার করে না, একে অপরকে খুন করে, ধর্মস্থান ধ্বংস করে, এটা চলে আসছে। শিয়া সুন্নির দ্বন্দ্বটা একদম একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে আছে। এই অবস্থায় এবারে আর ইরানের, এর মধ্যে আমেরিকার সব থেকে রাগ হচ্ছে, ইসরায়েল আমেরিকার রাগ হচ্ছে, ইরান তার ডিজায়ারটা হচ্ছে তারা অ্যাটম বোমা চায়, দে ওয়ান্ট টু প্রডিউস অ্যাটম বোমস। অ্যাটম বোমটা পেয়ে গেলেই তার সিকিউরিটির একটা গ্যারান্টি। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কখনোই চায় না যে আবার একটা এইখানে ইরান অ্যাটমিক পাওয়ার হয়ে যাক। কারণ অলরেডি পাকিস্তান অ্যাটমিক পাওয়ার, চায়না ব্যাকড হয়ে অ্যাটমিক পাওয়ারের সে অধিকারী। এটা সুন্নি কান্ট্রি, আর ওখানে ইরান, আর যেহেতু আমেরিকার উপরে, পাকিস্তানের উপরে আমেরিকার একটা কন্ট্রোল আছে, এবং এটা প্রমাণিত যে মাটির তলায়, পাকিস্তানের মাটির তলায় আমেরিকারই অ্যাটমিক ইউনিটসগুলো বসে আছে। কারণ পাকিস্তানের মধ্যে সবার অলক্ষ্যে আমেরিকান বেস বসে আছে।
এই বেসটাকে আমেরিকা চায় অ্যাক্টিভ রাখতে, লুকিয়ে রাখতে, লুকিয়ে লুকিয়ে অ্যাক্টিভ, টু হ্যাভ এ কন্ট্রোল অন দ্য সাউথ এশিয়া। কিন্তু যেহেতু এখানে পাকিস্তানি অ্যাটমিক বেসের সঙ্গে আমেরিকান বেসও বসে আছে, সেই জন্যে আমেরিকার একটা কনফিডেন্স যে কখনো এই আমেরিকান পাকিস্তান ডিরেক্টলি আমেরিকান বেসের উপরে আঘাত করবে না, ইন্টারেস্টে আঘাত করবে না। কিন্তু ইরান তার পলিটিক্যাল যে লিডারশিপ, যে সম্পর্ক আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে, তাতে ওদের হাতে অ্যাটমিক পাওয়ার এসে গেলে যে কোনো সময় সেটা ইউজ করবে এগেনস্ট ইসরায়েল এবং আমেরিকা। সেই জন্যে ইরান অ্যাটমিক পাওয়ার হোক এটা কখনোই চাইবে না। এ নিয়ে অনেক অশান্তি হয়েছে, অনেক ট্রিটি হয়েছে। এক সময় একটা ট্রিটি হয়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে ট্রাম্প এসে দেখলো সেটাও খুব আমেরিকার স্বার্থের এগেনস্টে, সেই ট্রিটিটা ধ্বংস করেছে। এবং তার এখন একদম নির্দিষ্ট বয়স হচ্ছে কোনোভাবেই ইরানকে কোনো নিউক্লিয়ার পাওয়ার তৈরি করতে অ্যালাউ করা যাবে না। এটা এটা ইসরায়েলেরও বক্তব্য, এবং ইসরায়েলের এই বক্তব্যের আমেরিকার কেন কেন সায় এত, এটা মনে রাখতে হবে। ইসরায়েল তো একটা ছোট কান্ট্রি, ইসরায়েলের স্বার্থের জন্য আমেরিকা এত কোনো স্যাক্রিফাইস করছে। এটা কি তার স্যাক্রিফাইস, না তার কমন ইন্টারেস্ট? এটা তার কমন ইন্টারেস্ট। তার কারণ অয়েল প্রডিউসিং দিস ওয়েস্ট এশিয়াতে এখানে আমেরিকান দাদাগিরি রাখতে গেলে, কন্ট্রোল রাখতে গেলে ইসরায়েলের মতো একটা দেশকে প্রয়োজন। শুধু ইসরায়েলকে নয়, এই গালফ এরিয়ার যতগুলো সুন্নি কান্ট্রি আছে সবার রেজিম বা ফ্যামিলি, তারা সহজে আমেরিকার সঙ্গে খুব ভালো অ্যালায়েন্সে আছে। এদিক থেকে আমেরিকা সেফ। একমাত্র রেজিম আগে ছিল সিরিয়া, আর সিরিয়া ধ্বংস হয়ে গেল, আর পড়ে আছে একমাত্র ইরান। আমেরিকা আর ইসরায়েলের বস্তুতা স্বীকার করেনি, কোনো কম্প্রোমাইজ আসেনি, তাই ইরানের সঙ্গে শত্রুতা বেড়েই চলেছে। আর অন দি আদার সাইড ইরান চায় না ইসরায়েল পৃথিবীতে বেঁচে থাকুক। এটাই হচ্ছে ইসরায়েলের কাছে একটা বড় ইস্যু। তার এক্সিস্টেন্সের জন্য সে চায় ইরান রেজিম চেঞ্জ অথবা ধ্বংস। ফার্স্ট হচ্ছে রেজিম চেঞ্জ। আয়াতুল্লাহ খোমেনি ধর্মীয় নেতা, শুধু ধর্মীয় নেতা নয়, আয়াতুল্লাহ খোমেনি হচ্ছে ইরানের সুপ্রিম লিডার। হি ইজ দ্য লিডার অফ দ্য পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, লিডার অফ দ্য আর্মি, লিডার অফ দ্য রিলিজন। হি ইজ দ্য সুপ্রিম ওয়ান, সুপ্রিম ওয়ান। আর তার নেতৃত্বে ইরানে পিপলস পাবলিক যে হিউম্যান রাইটস বলে কিছু নেই, রিলিজিয়াস ডক্ট্রিন, সেখানে গান চলে না, স্পোর্টস, মেয়েদের স্পোর্টস চলে না, মেয়েদের কোনো ফ্রিডম নেই, এই জিনিসগুলো আছে। ওখানকার মানুষও মুক্তি চায় আয়াতুল্লাহ খোমেনির রেজিম থেকে। খুব বহুবার হয়েছে কারো কারো বক্তব্য যে এগুলো সব নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এগুলো প্রমোট করেছে এই বিক্ষোভটাকে। কিন্তু পৃথিবীতে মনে রাখতে হবে এই দীর্ঘকাল কোনো দেশের মানুষ এই ডিক্টেটরশিপ চায় না। এবার এই যে যুদ্ধটা, আমি একটু পরে কথা বলবো, পরে কথা বলবো। কেউ চায় না। এবার এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা যেটা এখন ফ্লেয়ার আপ করে গেছে, এবার আসছি আমি। এবার ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে, এবারের যে সেকেন্ড ফেজ অফ ওয়ারটা আবার শুরু হয়ে গেল। এবারে ইউএসএ মোটামুটি তার পুরো নেভাল ফোর্স, এয়ার ফোর্স বাহিনীকে মোটামুটি সারাউন্ডিং দ্য ইরান সে পজিশন নিয়েছে বহু আগে থেকেই। আর ফর দ্য সেকেন্ড ফেজ ইসরায়েল ওয়েল প্রিপেয়ার্ড। এবার অ্যাপারেন্টলি যুদ্ধের সময় বিভিন্ন খবর আসে। প্রথমের দিকে মনে হয় যেন অনেক বেশি ধ্বংস হয়ে গেছে আমেরিকান বাহিনী, তার ফ্লিটস, এবং
ওদিকে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, কিছু মিসাইল ওদের আয়রন ডোম ভেদ করে প্রবেশ করেছে, কিছু বিল্ডিং ইসরায়েলের ধ্বংস হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল বলেছিলাম ইসরায়েলের প্রতিটা মানুষই একটা সোলজার। তাদের জনগণের জন্য তারা প্রোটেক্টেড বাংকার করেই রেখেছে, সুতরাং বড় কিছু ক্ষতি ইসরায়েলের করতে পারবে না। কিন্তু ইরান পর্যুদস্ত হয়েছে, এবং এবং স্পেসিফিক টার্গেটিং করে ইসরায়েল, ব্যাকড বাই আমেরিকান ইন্টেলিজেন্স। এবং কারণ এই মুহূর্তে ইসরায়েলের ইন্টেলিজেন্স হচ্ছে পৃথিবীর একদম নাম্বার ওয়ান ইন্টেলিজেন্স, শুধু নট অনলি বাই দ্য মেকানিক্যাল ডিভাইসেস বাট হিউম্যান ইন্টেলিজেন্সের পার্টটাও আছে ডেফিনেটলি। এই সুপার কম্বিনেশনে they have targeted 35 to 40 top leaders, including Ayatollah Khamenei, the supreme commander. They have annihilated, they have killed them. তো সেই অর্থে হাই কমান্ড খতম হয়ে গেছে। এবার সময় গুনতে হচ্ছে ইরানের সারেন্ডারের। যতই ওরা যুদ্ধ করুক না কেন, এবং ওরা আরেকটা জায়গায় যেটা ভুল করছে বা ভুল বাধ্য হচ্ছে, ওরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে যত অন্য কান্ট্রিগুলো, সুন্নি কান্ট্রিগুলো আছে, সেখানেও ওরা আক্রমণ করছে সমস্ত জায়গাতে। এবং ওদের রাগটা হচ্ছে কারণ সেই সমস্ত সুন্নি কান্ট্রিতে সেখানে আমেরিকান বেশ বসে আছে। কিন্তু এইটা করতে গিয়ে কোল্যাটারালি সিভিলিয়ান আমেরিকান বেশের বাইরে সিভিলিয়ান এরিয়াতেও আঘাত পড়ছে। সুতরাং সেই যেমন এইটা করতে গিয়ে, যেমন সৌদি আরব, ইউএইতে আমেরিকান বেশ আছে, সেইখানে ইরান টার্গেট করতে গিয়ে, মিসাইল ছুড়তে গিয়ে তাদের জনগণের গায়ে আগুন লেগেছে, তারাও ইরানের দূতকে ডেকে পাঠিয়েছে। সুতরাং এইখানে যুদ্ধটাকে এসকালেট করতে গিয়ে ইরান সুন্নি কান্ট্রিগুলোকে শত্রু, ডিরেক্টলি শত্রু বানাচ্ছে। এইভাবে বিভিন্ন, কারণ এই মুহূর্তে এই ওয়েস্ট এশিয়াই হচ্ছে, ওয়েস্ট এশিয়া অত্যন্ত রিচ এবং ডেভেলপমেন্টও করেছে, কারণ লিকুইড গোল্ডকে ওরা কনভার্ট করেছে, ওদের ডেভেলপড সিটি তৈরি করেছে, ওয়ার্ল্ডের টপ এয়ারপোর্টসগুলো ওখানে, এবং ওইখান দিয়েই সাউথ এশিয়া, ইন্ডিয়া থেকে প্লেনসগুলো যায় টুয়ার্ডস ইউরোপ, টুয়ার্ডস আমেরিকা, কানাডা, ওয়েস্টে, এবং সেইগুলো এই যুদ্ধের প্রেক্ষাপটে সেগুলো সব থমকে গেছে, থাউজেন্ডস অফ ফ্লাইট স্ট্যাগনেট করে গেছে। আর হরমুজ প্রণালীটা সম্বন্ধে একটু বলবো। এইটা হয়ে পৃথিবী একটা এখন চাপের মধ্যে এসে গেছে, আর ভারতবর্ষের, আর যেহেতু ইরানিয়ান ফোর্স, ইরান, আমেরিকা বা ইসরায়েলের, ওরা টার্গেট অনেক স্পেসিফিক করতে পারে, কারণ ওদের স্পেসিফিক হওয়ার কারণ হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যাকআপটা অনেক স্ট্রং। ইরানের ইন্টেলিজেন্স ব্যাকআপ অত স্ট্রং না, অত স্পেসিফিক টার্গেটিং করতে পারে না। ওরা মিসাইলগুলো ছুটতে যাওয়ার সময় আমেরিকা বা ইসরায়েলি টার্গেটগুলো বাইরে ওরা অন্য জায়গায় কোলাটারাল ড্যামেজ করছে। ফলে ভূমধ্যসাগরের অন্য সমস্ত দেশগুলো, ইরান বাদ দিয়ে দেশগুলো যেগুলো সুন্নি কান্ট্রিগুলো, তারা ক্ষিপ্ত হচ্ছে। এই ক্ষিপ্ত হওয়াটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ইরানের পক্ষে ক্ষতি হচ্ছে, এটা 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 বুঝতে হবে। এবার আরেকটা জায়গায় আসি। এবার হরমুজ প্রণালীটা হচ্ছে এটা খুব, এটা খুব জায়গা, হরমুজ প্রণালীটা ইন বিটুইন, একদম হরমুজ প্রণালীটা এইটা খুব ক্রুশিয়াল জায়গা। হরমুজ প্রণালী, হরমুজ 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 প্রণালীটা হচ্ছে এদিকে ইরান এবং ইউএইর তলার পাটটা পার্সিয়ান গাল্পে ঢুকে গেছে, অনেকটা ভেতরে ঢুকে গেছে, একদম জাস্ট লাইক একটা অ্যাপেন্ডিক্সের মতো, ফিঙ্গারের মতো ঢুকে গিয়ে পার্সিয়ান গাল্পে খুব ন্যারো করে দিয়েছে। ফলে এইখান দিয়ে তেলের জাহাজগুলো আপ ডাউন করা, এমটি জাহাজ এবং ভর্তি হওয়া জাহাজগুলো আপ ডাউন করতে
খুব ন্যারো স্পেস দিয়ে যেতে হয়, এটা হরমুজ প্রণালী। এখানে কন্ট্রোলটা আছে ইরানের। ইরান করেছে কি, এই অঞ্চলে ছোট ছোট সাবমেরিন রেখেছে। যখন মনে হবে, বা একদম বড় বড় এখানে জলের তলায় বড় বড় মিসাইলও বসিয়ে রেখেছে, এবং যখনই মনে করবে যে শত্রু দেশের কোনো জাহাজ তেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা ব্লাস্টও করাতে পারে। এই জায়গাটা খুব রিস্ক হওয়ার জন্যে এই যুদ্ধ পরিস্থিতিতে দুদিকেই হাজারে হাজারে তেল ভর্তি জাহাজ এবং এমপি জাহাজগুলো একদম স্ট্যাগনেট করে দাঁড়িয়ে গেছে। ফলে তেলের দাম এই দুদিনের মধ্যেই পার পার আমাদের যে নন রিফাইন্ড অয়েল, পার ডলার, পার ব্যারেল $10 করে বেড়ে গেছে। এটা যদি কয়েক সপ্তাহ ক্রস করে যায়, তাহলে তেলের দাম পার ব্যারেল ক্রুড অয়েল, ইট উইল ক্রস $100। এবং বিশ্বের ইকোনমিতে একটা উথাল পাথাল সৃষ্টি হবে। এবং এটা যদি কন্টিনিউ করে, অন্য অনেক কান্ট্রিতে এই তেলের দাম বৃদ্ধি হলো বলে রেজিম চেঞ্জও হয়ে যেতে পারে। সো কারণ তেল, আর তেল আরেকটা চাপ কোথায় সৃষ্টি হচ্ছে, এদিকে সাউথ এশিয়ার সব কান্ট্রি, এইখান থেকে যে তেলটা আসে, যেগুলো আরবিয়ান সি হয়ে ভারত মহাসাগর হয়ে যেগুলো চলে যাচ্ছে ওদিকে আপ টু প্রশান্ত মহাসাগর, এই যে তেলগুলো এরা সোল সাপ্লাই করে সাউথ এশিয়ার সব কান্ট্রি, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া থেকে আরম্ভ করে বার্মা, থাইল্যান্ড, আপ টু কোরিয়া, এগুলো সমস্ত, এবং চীন, মেন চীনের সাপ্লাই একটা বড় অংশ আসে ফ্রম দিস পার্সিয়ান গালফ এরিয়া। তাহলে চীনেরও উপরে একটা চাপ পড়বে অর্থনীতিতে। আর যদিও রিসেন্টলি চীন অনেক তেল নিয়েছে ফ্রম ইন্ডিয়া, সহ ইন্ডিয়া, ফ্রম রাশিয়া থেকে, কিন্তু মেজরিটি কান্ট্রিজগুলো আমেরিকান ডিক্টেটরের আন্ডারে তেল নেওয়ার সাহস পায়নি ফ্রম রাশিয়া। এবং এই পুরো রিজিয়নের পেট্রোলিয়ামের ডিপেন্ডেন্স অন দিস পার্সিয়ান গালফ এরিয়া সাপ্লাই। আর থ্রো পার্সিয়ান গালফ, নট অনলি ইরান, এই অঞ্চলের সমস্ত তেল প্রডিউসিং কান্ট্রি তেলটা সাপ্লাই করে। এবং তেলের এই একটা গোটা বিশ্ববাজারে তেলের দামটা হু হু করে বাড়বে। এবং এই দিকে একটা চাপ সৃষ্টি হচ্ছে এখন। ন্যাচারালি গোটা পৃথিবীর সমস্ত কান্ট্রিগুলো চাপ সৃষ্টি করবে দুপক্ষকেই, একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকাকে চাপ সৃষ্টি করবে টু স্টপ দিস ওয়ার। কিন্তু এই স্টপ দিস ওয়ারটা কে করবে? প্রথমে সামওয়ান হ্যাজ টু কাম টু ফার্স্ট। কে সিজ ফায়ারটা করবে, বা কে? নিঃসন্দেহে নট আমেরিকা। আমেরিকা করবে না এটা, কারণ আমেরিকা উইনিং সাইডে আছে, ইসরায়েল উইনিং সাইডে আছে। আর যতই ইরান সাপ্লাই পাক না কেন রাশিয়ান ওয়েপন্স এবং চাইনিজ ওয়েপন্স, সেই ওয়েপন্স ইজ নট অ্যাডিকুয়েট টু কাউন্টার দ্য অ্যাটাক অফ দ্য ইসরায়েল অ্যান্ড আমেরিকা, ইজ নট অ্যাডিকুয়েট। যতই আমরা মিডিয়াতে যতই কথা শুনি না কেন, অনেক ওয়েপন্স আসছে, সব কিছু, এটা সম্ভব হবে না। সুতরাং আলটিমেটলি ইরানকে সারেন্ডার করতে হবে বা কম্প্রোমাইজে আসতে হবে। এবার আসছি আমি, এবার হচ্ছে আর প্যান ইসলামের ডাক যতই দিক না কেন, ইসলাম বিপন্ন এই ডাক দিলেও, এর আগে অনেকেই দিয়েছে, তাতে কিন্তু কাজ হয়নি। সমস্ত মুসলিম কান্ট্রি দৌড়ে আসবে না ইরানকে সাহায্য করতে, এবং নিজেদের স্বার্থের বাইরে চীনও এগিয়ে আসবে না প্রকাশ্যে, রাশিয়াও এগিয়ে আসবে না, কারণ চীন এবং রাশিয়া দুজনেরই নিজস্ব বাধ্যবাধকতা আছে। এবার আসছি আমি, আর ইন্ডিয়ার দুশ্চিন্তাটা হচ্ছে এখনো একটা বড় পরিমাণ রাশিয়া থেকে তেল নিলেও বড় পরিমাণ তেলটা নিতে হয় কিন্তু পার্সিয়ান গালফ এরিয়া থেকে, ইরান থেকে একটা বড় অংশ নিতে হয়। সেই তেল আসাটা কিন্তু বন্ধ হয়ে আসছে, যদিও আজকে শেষ আওয়ার্সে ইরানের নতুন বিদেশমন্ত্রী বলেছে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করব না। কিন্তু এটা কতখানি মেটেরিয়ালি এটা সাকসেসফুল হবে, এই তারা প্ল্যানটা, জানি না এটা। এবার আসছি আমি, আর ইন্ডিয়ার আরেকটা হেডেক হচ্ছে, ইন্ডিয়ার প্রায় ৮০ লক্ষ 8 মিলিয়ন্স প্রবাসী ভারতীয় কর্মরত অবস্থায় আছে, তাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন।
এটা ইন্ডিয়াকে ভাবতে হবে। আর তেলের একটা কথা কথাই হলো, এবার আসছি আমি তারপরে এই পেছনে আর আরেকটা জিনিস। আর এই যে ইসরায়েল ইরানের যুদ্ধ মুসলিম ওয়ার্ল্ডেও কীভাবে আগুন ধরিয়ে দেবে, শিয়া সুন্নির দ্বন্দ্বে কনভার্ট করবে, ফ্লেয়ার আপ করবে, এটা একটা দেখার মতো জিনিস। যেমন অলরেডি গালফ এরিয়াতে কোলাটারাল ড্যামেজের জন্য বাই দ্য ইরানিয়ান মিসাইলস, তারা অত্যন্ত ক্ষুব্ধ। ক্ষুব্ধ তারা একসঙ্গে গ্রুপ করে বৈঠক করছে এবং ইরানের দূতাবাসের লোককে, মানে রাষ্ট্রদূতকে তারা ডেকে পাঠাচ্ছে। এটা এটা আমেরিকা, এটা ইরানকে একটা ওয়ার্নিং। যেমন আরেকটা জিনিস হয়েছে, এবং পাকিস্তান যদিও সুন্নি কান্ট্রি, সেখানেও ইন্ডিয়ার কাশ্মীরেও সেখানে প্রচুর মেজরিটি সুন্নি, কিন্তু কিছু শিয়া আছে। মানে ইন্ডিয়ার কাশ্মীরে এবং পাকিস্তানের কিছু কিছু কান্ট্রি, করাচি বা ইসলামাবাদের কতগুলো জায়গাতে, সেখানেও শিয়া শিয়া ধর্মাবলম্বীরা সেখানেও কিন্তু তারা গণবিক্ষোভ দেখেছে। কারণ তাদের যে নেতা, কারণ আয়াতুল্লাহ খোমেনি শুধু ইরানের লিডার নয়, গোটা শিয়া ওয়ার্ল্ডের লিডার, তার মৃত্যুর জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছে। এটাও পাকিস্তানের ইন্টারনাল সিকিউরিটির পক্ষেও খুব ক্ষতিকর, কারণ পাকিস্তান অলরেডি ফ্রম ইনসাইড যে ব্রেকিং কন্ডিশন, আর ওদিকে ইন্ডিয়ার কাশ্মীর এই অনেক চেষ্টা করে কিছুটা সেটেল করা হয়েছে, সেখানেও একটা বিক্ষোভ হলে ইন্ডিয়ার সিকিউরিটির জন্য একটা থ্রেট, সেটা ভাবতে হবে। আর ইরানের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্বটা ফ্লেয়ার আপ করবে না, তার কারণ ইরান আজকে এই মুহূর্তে পাকিস্তান, এদিকে শুধু ইন্ডিয়া তার শত্রু নয়, ওদিকে আফগানিস্তানের সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ফলে আফগানিস্তান যদিও সুন্নি, কিন্তু স্বার্থের জন্যে বিভিন্ন কারণে আজকে পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। আর ওদিকে বালুচিস্তান যেটা আছে, যেটা এই বালুচদের, যেমন আজকে ইরানের শুধু শিয়ারা তো নয়, সেখানে আছে বালুচরাও, সেখানে বালুচরা আছে। বালুচিস্তান একটা বড় অংশ ইরানের মধ্যে আছে। সুতরাং এই যে রেজিম চেঞ্জের কথা ভাবা হচ্ছে ইরানে, সেটাও স্টেপ বাই স্টেপ কতটা হবে সেটা দেখার। কারণ চট করে যারা রিলিজিয়াস ডগমার মধ্যে থাকে, এটা চট করে চেঞ্জ হয় না, খুব চাপ না দিলে হয় না। তো ইরানকে কম্প্রোমাইজে আসতে হবে, বা সারেন্ডার করতে হবে, বো ডাউন করতে হবে। আদারওয়াইজ ইরান আরও বেশি আঘাত পাবে, বোথ ফ্রম ইসরায়েল অ্যান্ড ইউএসএ। এটা ইসরায়েলের লিডারশিপ যত শীঘ্রই বুঝবে ততই ভালো, কারণ ওরা আশা করছে দে উইল গেট হেল্প, মিলিটারি হেল্প ফ্রম চায়না অ্যান্ড রাশিয়া। কিন্তু চায়না রাশিয়ার নিজস্ব কম্পালশনস আছে, তারা কতখানি হেল্প করবে খুব প্রশ্নের প্রশ্ন। এবার আসছি এই যুদ্ধে কার কি স্বার্থ। স্বার্থটা প্রথমেই হচ্ছে ইউএসের বলি। ইউএসের স্বার্থ হচ্ছে ইরানকে সারভাইভ না করাতে পারলে আমেরিকার অয়েল ডিপ্লোমেসি ইন দ্য ওয়েস্ট এশিয়া ফেল করবে, নাম্বার ওয়ান। কারণ ওয়েস্ট এশিয়ার অয়েল ডিপ্লোমেসির কে হেল্প করে নট অনলি দি সুন্নি কান্ট্রিজ লাইক সৌদি আরবিয়া, ওদিকে ইউএই, আদার গালফ সুন্নি কান্ট্রিজ, বাট অলসো ইসরায়েল। কারণ এই সব জায়গাতেই আমেরিকান মিলিটারি বেসগুলো বসে আছে, এটা। আর একটা হচ্ছে ইন্টারনালি আমেরিকার ফিনান্সটা ম্যানেজ করে জিউস কমিউনিটি। আমেরিকা ফিনান্সিয়াল সাইডটা ম্যানেজ করে পুরোপুরি জিউস ব্লক, জিউস কমিউনিটি, জিউস লবি। এই ফিনান্স এই জায়গাটা মূলত কন্ট্রোল বাই দ্য জিউস। হোয়াইট হাউস এইখানটা কিন্তু বাধা পড়ে আছে। সুতরাং এটা কিন্তু ভাবতে হবে। সুতরাং জিউস লবিকে বিব্রত করে হোয়াইট হাউস বেঁচে থাকতে পারবে না। এবং ইউএস এর যত ওয়ার ইকুইপমেন্টস প্রোডাকশন হয় প্রাইভেট সেক্টরে, সেই প্রাইভেট সেক্টরের মালিক কিন্তু মূলত জিউস লবি।
এইখানটা হচ্ছে ইউএসের ওয়াশিংটনের এই জায়গাটা, এই এই জায়গাটা কম্পালশন। আমি ইউএসের সাইড বললাম এবার। আর দাদাগিরি কারণ আমেরিকার টেন্ডেন্সি দাদাগিরি করবে গোটা পৃথিবীতে। এই দাদাগিরি করতে গেলে তাকে দেখতে হবে আমি ইরানের কাছে হারবো না। এই হারবো না এই টেন্ডেন্সির জন্যই তাকে ইসরায়েলকে সাপোর্ট করে যেতে হবে। এবার আসছে চীনের জায়গাটা। চীন চীন হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সেকেন্ড পাওয়ার, ইকোনমিক্যালি সেকেন্ড পাওয়ার, মিলিটারিও বলবো সেকেন্ড পাওয়ার ইন নাম্বার, ইন কোয়ালিটি থার্ড পাওয়ার, কোনো সন্দেহ নেই। চীন চাইছে ওয়ার্ল্ডে যদি ফিজিক্যাল এম্পায়ার না করতে পারি, হ্যাঁ, রাজনীতি একক রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না, স্বদেশের বিভিন্ন দেশের রাজনৈতিক স্বার্থের চর্চা হয়। এই বিষয়গুলিকে আমেরিকা আমেরিকা হ্যাঁ আমেরিকা এই বিষয়গুলিকে আমেরিকা ইসরায়েল বহু আগে অনুভব করে সেই ফায়দা উপযোগী পরিবেশের সৃষ্টি করে রেখেছে। মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলা ছাড়া উপায় নেই। এবার আসছি আমি চীনের। চীনের হচ্ছে যে চীনের এখন টার্গেট, হি ওয়ান্টস টু বি দ্য নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকাকে টপকে যেতে চায়। এই টপকে যেতে চাইতে গেলে সে এখন অ্যালি করেছে মুসলিম ওয়ার্ল্ডকে, যে মুসলিম ওয়ার্ল্ডকে অ্যালি করে আমি আমেরিকাকে ট্যাকেল করব। অথচ তার এই অ্যাপারেন্ট যে ইসলাম প্রীতি, ইসলামের প্রতি ভালোবাসা, ইন্টারনালি কিন্তু তার অন্য পলিসি। কারণ চায়নার যে সেন্ট্রাল এশিয়া বর্ডারিং 4টা স্টেটস আছে, সেগুলো মুসলিম মেজরিটি। সেখানে কোনো মুসলিমদের কোনো রিলিজিয়াস ফ্রিডম নেই। সেখানে সমস্ত মস্ককে ওরা গুঁড়িয়ে দিয়েছে। সেখানে এই ইসলামিক প্র্যাকটিস তারা বন্ধ করে দিয়েছে। কমপ্লিটলি কমিউনিস্ট রেজিম সেখানে, একদম ইউনিফাইড কমান্ড সেখানে। ইন্টারনালি ইসলাম সম্বন্ধে কমিউনিস্ট পার্টি অফ চায়না এবং গভর্নমেন্টের এই রোল। কিন্তু বাইরে ইসলামিক কান্ট্রিগুলো তার একটা প্রীতি, উদ্দেশ্য হচ্ছে মূলত আমেরিকাকে কাউন্টার করা। এবং চীনের যে সম্ভাব্য বিদেশি বাইরের যে শত্রুগুলো আছে, লাইক বা প্রতিযোগী, যেমন ইন্ডিয়া, চীন পাকিস্তানকে তোল্লা দেয় শুধু ইন্ডিয়াকে দাবায় রাখার জন্য, ইসলাম প্রীতি নয় বা পাক প্রীতি নয়। এইভাবে ফরেন পলিসি সব বেশি করে, সেও করছে। তো এই জায়গাটা চীন চাইবে যে আরব দুনিয়াকে নিজের সঙ্গে রেখে নিজের স্বার্থটাকে পুষ্ট করা, আমেরিকাকে কাউন্টার করা, আর ইন্ডিয়াকে যাতে দাবিয়ে রাখা যায়। এই তো মেন কারণ। এশিয়ার মাটিতে ইন্ডিয়া ইজ দ্য অনলি চ্যালেঞ্জ টু চায়না, আর ওয়ার্ল্ড ফ্রেমে আমেরিকা ইজ দ্য অনলি চ্যালেঞ্জ টু চায়না। চায়না জানে এই ওয়ার্ল্ডের এই মুহূর্তে ফিজিক্যাল এম্পায়ার তৈরি করা সম্ভব নয়, বাট ইকোনমিক এম্পায়ার, মিলিটারি এম্পায়ার তৈরি করা, তার সেই টার্গেট নিয়েই সে আজকে ইরানকে সে সাপোর্ট করে যাচ্ছে। তার কারণ, আরেকটা কারণ, কারণ চীনের বেশি ইন্টারেস্ট, ডাইরেক্ট ইন্টারেস্ট, নট ইন দ্য সাউথ এশিয়া অর গালফ এরিয়া, বাট ইন দ্য প্যাসিফিক রিজিয়ন, ইন দ্য সাউথ চায়না সি রিজিয়ন। কারণ সেখানেও সে অনেকগুলো শত্রু তৈরি করে ফেলেছে। এবং সেই দেশগুলো যেমন ভিয়েতনাম, ফিলিপাইন্স, কম্বোডিয়া, লাওস আরম্ভ করে ফিলিপাইন্স, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সব কান্ট্রিগুলোর সঙ্গে চীন সম্পর্ক খারাপ করে রেখেছে। কারণ চীন চাইছে সাউথ চায়না সির সমস্ত প্রপার্টি তার দখল চাইছে। এইখানটা আমেরিকা এই গ্রুপটাকে ট্যাক্টফুলি সাপোর্ট করে, ইনক্লুডিং সাউথ কোরিয়া। এই জায়গাটা সাউথ কোরিয়া, চায়না, সাউথ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সবগুলোকেই আমেরিকা সাপোর্ট করে। এই জায়গাটা চীনের স্বার্থ হচ্ছে, যদি আমি আমেরিকার ওয়েপন্স এবং আমেরিকাকে যদি আমি এনগেজ করতে পারি ইন দ্য মেডিটেরিয়ান এরিয়া, ইন দ্য পার্সিয়ান গালফ এরিয়া, তাহলে আমার প্লে ইন দ্য প্যাসিফিক রিজিয়ন ইজি হবে। তাহলে আমেরিকান প্যাসিফিক রিজিয়ন থেকে নেভেল ফ্লিটসগুলো
সরে গিয়ে দে হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্য মেডিটেরিয়ান এরিয়া, ইন দ্য পার্সিয়ান গালফ এরিয়া। সুতরাং চায়না উইল বি ফ্রি ফ্রম দ্যাট প্রেশার। এই জায়গাটা চীনের স্বার্থ, যে আমি এইখান থেকে আমেরিকান ফোর্সগুলোকে সরিয়ে দেব, ওইখানে এনগেজ করিয়ে। এটা তার স্বার্থ। তাহলে দুটো স্বার্থ তার। রাশিয়ার কি স্বার্থ? রাশিয়া দেখছে, হ্যাঁ, রিনাসম অ্যাট এআই মোদি ইসরায়েলকে ফ্রেন্ড ভাবছে, ঠিক করছে না বিজেপি? আচ্ছা, ঠিক করছে না বিজেপি? প্রশ্ন না উত্তর? আর এই মোদি ইসরায়েলকে ফ্রেন্ড করছে, ঠিক করছে না, তাহলে কি করবে? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? হোয়াট শুড ইন্ডিয়া ডু? এবার আসছি আমি রাশিয়া কি। রাশিয়া অলরেডি এনগেজড ইন দ্য ইউক্রেন ফ্রন্ট। রাশিয়া যুদ্ধটা যদিও 18% ল্যান্ড অফ দ্য ইউক্রেনসে দখল করেছে, কিন্তু ক্লিয়ার ভিক্টরিসে আনতে পারছে না। তার কারণ এখনো পর্যন্ত ওয়েস্ট ইউরোপের কান্ট্রিগুলো, আমেরিকা প্রচুর ওয়েপন সাপ্লাই করছে টু দ্য ইউক্রেন। এবং বাই দিস টাইম, এই 2 বছরের 2.5 বছরের যুদ্ধে রাশিয়ার ইকোনমি অনেকটা দুর্বল হয়েছে। এবং শুধু তাই নয়, তাকে ডিপেন্ড করতে হচ্ছে ফর সাপ্লাই অফ ওয়েপন্স ফ্রম চায়না অ্যান্ড কোরিয়া। এবং এই ডিপেন্ডেন্সটা কিন্তু খুব ডিগনিটির নয়। ইট ইজ নট আ প্রেস্টিজ। অথবা একটা বিগ পাওয়ার রাশিয়া হ্যাজ টু ডিপেন্ড অন চায়না অ্যান্ড নর্থ কোরিয়া টু ফাইট এ স্মল কান্ট্রি লাইক ইউক্রেন। সেও চাইছে আমেরিকা এনগেজড হয়ে যাক, আমেরিকা এক্সস্টেড হয়ে যাক, এনগেজড হয়ে যাক টু এ ফার অ্যাওয়ে ল্যান্ড লাইক মেডিটেরিয়ান এরিয়া অর পার্সিয়ান গালফ। এ হচ্ছে এই যে রাশিয়ান। আর রাশিয়া যেহেতু ডিরেক্টলি এই মুহূর্তে বুঝে নিয়েছে আমেরিকা তার শত্রুতা করছে, সে ন্যাচারালি চাইবে তার শত্রু অন্য কোথাও যুদ্ধে এনগেজড হোক। তাহলে আমেরিকার থ্রেটটা রিডিউসড হবে তার উপরে। তাহলে চীনের এবং আমেরিকার এই এই ডিস্ট্যান্ট প্ল্যান্সগুলো, ইন্ডিয়ারও একটা ইচ্ছে আছে, সেটা একটু পরে আসছি। এবার আমেরিকাকে আমরা যতই ট্রাম্পকে পাগল বলি না কেন, হুইমজিক্যাল, পাগল, নন কোঅর্ডিনেটেড, হুইমজিক্যাল, ইমোশনাল, কিন্তু তার ম্যাডনেসে একটা গ্রামার আছে। গ্রামারটা কোথায়? দেখুন, তার এই মুহূর্তে ইন দ্য গ্লোবাল প্লেন শত্রুকে, নট রাশিয়া, শত্রু হচ্ছে চীন। সেই চীনকে স্তব্ধ করার জায়গাটা কোথায়? কারণ এই মুহূর্তে চীন কনজিউমার গুডসে তার ইনকামে আমেরিকাকে টপকে গেছে, এবং আমেরিকান কনজিউমার গুডসের মার্কেটটা চীন মেনলি দখল করে নিয়েছে। এই চীনকে স্তব্ধ করার কি পথ আছে? ডিরেক্টলি যুদ্ধ করা সম্ভব নয়। কারণ কি, যুদ্ধ করে ফাইনাল ভিক্টরি আনসার্টেন, সে জানে সেটা। সে যুদ্ধ করে শিখে নিয়েছে কিছু, ভিয়েতনাম থেকে, আফগানিস্তান থেকে, এখনো যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধে সে কোথাও স্থায়ী ভিক্টরি আনতে পারছে না। আবার চীনের মধ্যে একটা এত বড় দেশের বিরুদ্ধে যুদ্ধ করাটা, এটাও বোকামি হবে। দেন তাকে ইকোনমিক্যালি ক্রিপিল করার চেষ্টা। চীনের এত বড় যে ফিনান্সিয়াল সিস্টেম, ইন্ডাস্ট্রি, প্রোডাকশন সিস্টেম, তার মেন এনার্জি সাপ্লাইটা আসে কোনখান থেকে? ফ্রম ক্রুড পেট্রোলিয়াম। সেই ক্রুড পেট্রোলিয়ামের মেন সাপ্লাই কোনখান থেকে? এখন না হলে ফ্রম রাশিয়া, কিন্তু দীর্ঘ 7 দশক ধরে আসছে কোনখান থেকে? ফ্রম দ্য পার্সিয়ান গালফ এরিয়া, থ্রু আরব সাগর, থ্রু বে অফ বেঙ্গল হয়ে সাউথ চায়না সি হয়ে ঢুকছে। এই তো আমেরিকা দেখছে যদি এই জায়গাটা ডিস্টার্ব করা যায়, তাহলে তার পেট্রোলিয়াম সাপ্লাইটা দুর্বল হবে, ওই চেনটা শুধু দুর্বল হবে। আমি এই জায়গাটা চীনকে আঘাত করতে পারবো। দ্যাটস আ স্ট্র্যাটেজি। আমি তার ক্রুড পেট্রোলিয়ামের
সাপ্লাই লাইনটাকে হ্যাম্পার করব, এইটা তার পলিসি। আর একটা জায়গা, কারণ আমেরিকা তো তেলের কোনো প্রয়োজন নেই, আমেরিকা ইজ ভেরি সেলফ সাফিসিয়েন্ট, তার ক্রাইসিস হবে না। সে ইম্পোর্ট করে অন্য কারণে, নিজের স্টোরটাকে ইনট্যাক্ট রাখার জন্য। তার নিজস্ব প্রয়োজনে সে নিজস্ব তেল প্রচুর সে তুলতে পারে, এই একটা। আর ইন্ডিয়া, এই যে একটা প্রশ্ন আসছে, ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া কি ইরানকে ইরানের জন্য আর্মি পাঠাবে? রিনা দেবী, কি উইল ইন্ডিয়া সাপ্লাই আর্মস অ্যান্ড আর্মি টু হেল্প ইরান, বা ইসরায়েলের সঙ্গে সঙ্গে তার যে রিলেশনসটা কাট অফ করে দেবে? পাকিস্তানের সঙ্গে যতগুলো যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার, যতগুলো যুদ্ধ, যতগুলো 65, তার আগে 65, 62, তার আগে চীনের সঙ্গে যুদ্ধ, 71-এর যুদ্ধ, তারপরে কার্গিল যুদ্ধ, তারপরে ট্যাকলিং দ্য পাঞ্জাব টেরোরিজম, এই সবগুলো এটা সম্ভব করেছে ভারতবর্ষ। ক্রুশিয়াল সফিস্টিক ওয়েপন্স ফ্রম ইসরায়েল না এলে পারতো, পারতো? এই প্রশ্নটা করুন, করলে জবাবটা পেয়ে যাবেন। আরএসএস কে সাপোর্ট করার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনার পরিচয়টা আগে এক্সপোজ করুন, তাহলে বোঝা যাবে আপনি কে। আরএসএস কে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে আপনার নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্ট। ভাই 71-এর যুদ্ধেও, তার আগে পরে সব যুদ্ধেই, যখন পাঞ্জাব টেরোরিস্টদের ট্যাকেল করার জন্যও কিন্তু কংগ্রেস গভর্নমেন্টকে আনতে হয়েছিল মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্টস ফ্রম ইসরায়েল। এটা গ্রাউন্ড রিয়েলিটি, ওই ইমোশন দিয়ে স্টেটসম্যানশিপ হয় না। ইউ হ্যাভ টু লুক টু ইয়োর ওন ইন্টারেস্ট। ভাই পাকিস্তান যখন ইন্ডিয়া আক্রমণ করে, তখন ইরান কি ইন্ডিয়াকে সাপোর্ট করে? পাকিস্তানকে ধমকায়? ধমকায় না। আমার ইরানের প্রতি কতটা ডিপ্লোম্যাটিক রিলেশনস রাখবো সেটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট। আমি ইরানের কোনো ক্ষতি করিনি, কারণ সেখান থেকে আমার তেল আসে, তার সঙ্গে আমার গুড রিলেশনস, সে আমার কাছ থেকে অনেক কিছু পায়, যে জন্যে সে আমাকে একটা পোর্ট তৈরি করতে দিয়েছিল, এমনি ভালোবেসে নয়, তার নিজের স্বার্থেই, ওন ইন্টারেস্টে। রিলেশন, ইন্টার রিলেশনস ডিপেন্ডস, গোজ থ্রু মিউচুয়াল ইন্টারেস্ট। এই ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো ডেভেলপ করে ইন্ডিয়ার আরএসএস এর থেকে নয়, এগুলো কমন ইন্টারেস্ট থেকে। ভাই ইন্ডিয়া, ঠিক আছে আরএসএস আছে, এটা ইরানের আয়াতুল্লাহ খোমেনি জানে যে মোদিজির কোন স্কুলের ছেলে। আয়াতুল্লাহ খোমেনির সময়েই ইরানের একটা বিগ পোর্ট তৈরি করতে ইরান ইন্ডিয়াকে পুরোপুরি কন্ট্রাক্ট দিয়েছিল। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, আপনার থেকে আয়াতুল্লাহ খোমেনির সোর্স অফ ইনফরমেশন অনেক বেশি। আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ করব কেন? কার উপকার করার জন্যে? পাকিস্তানের উপকার করার জন্যে? চীনের উপকার করার জন্যে? রীনা দেবী, আপনি যদি মনে করেন ইসরায়েলের সঙ্গে আমাদের রিলেশনসটা খারাপ, কাট অফ করতে হবে, আপনি কার এজেন্ট হয়ে কাজ করছেন? চীনের না পাকিস্তানের? ইরান এনিমিসদের, তাই তো? এবার আসছি আমি চায়না এবং রাশিয়া। ইন্ডিয়া, ভারতীয় সভ্যতা কখনো কোনো দিন কোথাও ডিরেক্টলি ওয়েপন্স পাঠিয়ে ইন্টারফেয়ার করেনি। আইদার কল ফর, আমাদের রিলেশনস আমেরিকার সঙ্গেও আছে, রাশিয়ার সঙ্গেও আছে, চীনের সঙ্গেও আছে,
ডিপ্লোম্যাটিক রিলেশনস, এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলে পৃথিবীতে আপনি এক্সিস্ট করতে পারবেন না। আপনি পৃথিবীতে কোন দেশ নিজের স্বার্থ না দেখে পৃথিবীর অন্য দেশকে সমর্থন করেছে? আজকে আপনাদের গায়ে লাগতে পারে যে ইরানে মোদি যে গেছিল ওখানে, হ্যাঁ গিয়েছিল, তো ভারতবর্ষে তো অনেক চীনের প্রধানমন্ত্রী এসেছিল, রাশিয়া পুতিন এসেছিল, আমেরিকানরা গেছিল, আমাদের লোকও গিয়েছিল। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস না জানলে এই মন্তব্যগুলো আসে। হুম। ইসরায়েলকে সমর্থন করছি বলেই কি মানে তার সঙ্গে রিলেশনস আছে বলেই কি আপনি এই আরএসএস মন্তব্যটা করলেন? ভাই, ইসরায়েলকে পৃথিবীর অন্তত 150খানা কান্ট্রি রেকগনাইজ করে, সেখানে আরএসএস নেই, সেখানে আরএসএস নেই, আমেরিকাতে আরএসএস নেই। আর এই মুহূর্তে গালফ কান্ট্রিরই মুসলিম কান্ট্রিগুলো নট এগেনস্ট ইসরায়েল, দে আর ট্যাক্টফুলি সাপোর্টিং দ্য স্ট্যান্ড অফ ইসরায়েল। এটা আরএসএস করিয়ে দেয়নি। আর একটা জিনিস হচ্ছে আমাদের সাবধান থাকতে হবে, যেটা হচ্ছে যে কারণ আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়ার পাশেই হচ্ছে পাকিস্তান, তার পাশেই ইরান, এবং ইরানের ভয়ঙ্কর কিছু আগুন জ্বলে গেলে সেই আগুনটা কিন্তু দ্যাট ক্যান পারকোলেট একদম পাকিস্তান হয়ে ইন্ডিয়াতে আসতে পারে, কারণ ইন্ডিয়াতেও প্রচুর শিয়া অধ্যুষিত অঞ্চল আছে, যে কোনো সময় কিন্তু অশান্তি হতে পারে। আর এইসব ইস্যুতে কিছু কিছু দেশদ্রোহী যারা ভারতবর্ষে আছে তারা পেছন থেকে আগুন জ্বালাতেই পারে। সুতরাং ভারতের উচিত সবসময় একটা কথাই বলা, এই যুদ্ধটা থামুক, এই যুদ্ধ থামুক। আর আমি জানি না ভারতবর্ষের কজন মানুষ যারা গণতান্ত্রিক পরিবেশে মানুষ হয়েছে এবং যারা গণতন্ত্রকে চায়, হিউম্যান রাইটস চায়, তারা আয়াতুল্লাহ খোমেনির শাসনটাকে কজন সমর্থন করে? জানি না রেনা দেবী আপনি সমর্থন করেন কিনা? ডু ইউ সাপোর্ট দ্য রুল আয়াতুল্লাহ খোমেনি ইন ইরান? ওখানকার মানুষের যা স্বাধীনতা, বাক স্বাধীনতা, হিউম্যান রাইটস, মেয়েরা গান গাইতে পারবে না, খেলতে পারবে না, ড্রাইভিং করতে পারবে না, এগুলো আপনি চান? হিজাব পড়তে হবে, এগুলো আপনি চান? পসিবলি ইউ আর ফর দ্যাট রেজিম। And Israel in this world existing by her own right. ইসরায়েলকে যারা বলেছে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, তারা সেইখানে রুটেই ক্রাইম করেছে। ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই বক্তব্য রাখাটাই ক্রাইম, সে যেই বলে থাকুক। ইনিশিয়ালি মেজরিটি সুন্নি কান্ট্রি করেছিল, দে হ্যাভ লার্নড এ লেসন, নাও দে হ্যাভ কাম টু কম্প্রোমাইজ। তারপর শিয়া ইরান তার দম্ভ দেখিয়েছে, দম্ভ দেখিয়েছে। কি প্রয়োজন ছিল? নো প্রবলেম। ইরানের বিরুদ্ধে তো ইসরায়েল যুদ্ধ করতে যায়নি, ইসরায়েলকে সেই প্রভোগ করেছে, কোনো প্রয়োজন ছিল না। এই পৃথিবীতে যেমন ইহুদিদের বাঁচবার অধিকার আছে, ঠিক তেমনি অধিকার আছে হিন্দুদের, অধিকার আছে।
2000 বছর আগে এই জিউস জাতি তার মাতৃভূমিকে হারিয়েছিল। আর সনাতন ধর্মীরা, হিন্দুরা গোটা পৃথিবীর মানে সংকুচিত হয়েছে দিনের পর দিন, সেঞ্চুরিজ। তারা খুন হয়েছে, রেপড হয়েছে, কনভার্টেড হয়েছে। কারণ তাদের আবার নিজের পজিশনটাকে ফিরে পাওয়ার অধিকার আছে, অধিকার আছে। যে অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করার দরকার ইসরায়েল করবে, ভারতবর্ষ করবে, এবং তাতে যদি কারো গায়ে লাগে, লাগবে। তারা যদি মনে করে আরএসএসকে গালিগালাজ করে এই লোকগুলোকে আরএসএস এজেন্ট বলে রীনা দেবীর মতো লোকেরা সুখ পাবে, সে সুখ পাক, কিচ্ছু যায় আসে না। এটাই হচ্ছে ইতিহাসের সামনের কথা। এই পৃথিবী থেকে ধর্মান্ধ উগ্রবাদীদের নিশ্চিহ্ন হতে হবে, তা না হলে পৃথিবীতে শান্তি আসবে না। আগামীতে পৃথিবীকে শান্ত করতে গেলে, মানুষকে শান্তিতে বাস করতে গেলে, এই উগ্রবাদী, ধর্মান্ধবাদী, এই যারা রক্ত নিয়ে খেলা করে, যারা যুদ্ধবাজ, তাদেরকে নিশ্চিহ্ন হতে হবে। এটা ইতিহাসের বিচার। কিভাবে কিভাবে হবে সেটা ইতিহাস, মহাকাল তার একদম ইতিহাসের পাতায় পরপর পরপর আসবে। সময় লাগবে, কিন্তু হবে। সর্বশক্তিমান ভগবান প্রথমে চান মানুষের বিবেক জাগ্রত হোক, বিবেক থেকে আস্তে আস্তে যে কারেক্ট করুক, যে মানুষের ভালো তাই হোক। সেই বিবেক জাগ্রত যদি মুসলিম দুনিয়ার এই উগ্রবাদীদের না আসে, তাহলে ইতিহাস তার নিজের পথই খুলে নেবে। কিভাবে তার সৃষ্টি, কারণ এই সৃষ্টি মহাশক্তিমানের, সেই মহান শক্তি তার সৃষ্টিকে কিভাবে ধরে রাখবেন তিনিই ঠিক করে দেবেন। কোনো প্রয়োজন ছিল না এই হুমকি দেওয়া ইরানের, যে আমি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলব। এই কারণ হঠাৎ যখন দেখলো গোটা সুন্নি ওয়ার্ল্ড আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে, তাদের কণ্ঠস্বর দুর্বল হয়ে যাচ্ছে, ওর মনে হলো মুসলিম ওয়ার্ল্ডে আমি নতুন খিলাফত তৈরি করব। একসময় খিলাফত ছিল ইস্তাম্বুলে, তার আগে ছিল ইজিপ্টে, তার আগে ছিল গোটা মুসলিম দুনিয়া কন্ট্রোল ছিল ফ্রম দ্য ইজিপ্ট, একসময় ইরাক থেকে, একসময় ইস্তাম্বুল থেকে। আস্তে আস্তে এই সময় এসে মনে হলো, হায়াতুল্লাহ খামেনির মনে হলো সে গোটা মুসলিম দুনিয়ার সুপ্রিম লিডার হবে, হি উইল লিড দ্য মুসলিম ওয়ার্ল্ড। সেটা করতে গেলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে হবে। নিজে নিশ্চিহ্ন হয়ে গেল। ইসরায়েলের উঠে আসবেই, মহাকালের কথা বহুকাল ন্যায্য দাবি করেছে, একেবারেই সমর্থনযোগ্য নয়। আমি আজকে শেষ করি। আজকে যুদ্ধের আগ বাঁকে অনেক কিছু ঘটবে, চট করে আমাদের ডাইরেক্টলি কোথাও যুদ্ধ জড়ানোর কোনো প্রয়োজন নেই। ডিপ্লোমেসি ফার্স্ট চ্যাপ্টার, weapons used are last option, always last option, but our country has to remain prepared always for the last option. Last option, আমাদের প্রিপেয়ারনেসটা দরকার, বাট ডিপ্লোমেসি অলওয়েজ দ্য ফার্স্ট চয়েস, ফার্স্ট চয়েস। এবং একটা জিনিস বলে রাখি, বাংলাদেশ ফ্রন্টটাকে কিন্তু কিছুটা শান্ত করা গেছে, কারণ নতুন যে রেজিমটা এসছে, এ লিটল বেটার দ্যান দ্য পাস্ট রেজিম অফ দ্যাট ইউনুস। আর এইবার বাংলাদেশটাকে কিছুটা কন্ট্রোলে আনার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষে ওয়েস্ট বেঙ্গলে হাত দেওয়াটা ইজি হবে। তার কারণটা মনে রাখতে হবে, এই যে
ওয়েস্ট বেঙ্গলের যে রেজিমটা, যেটা মমতা রেজিম, আর ইউনুস রেজিম হচ্ছে একদম একই শয়তানি শক্তির দুটো পার্ট। দুটো পার্টের মধ্যেই হচ্ছে ভারত বিদ্বেষী শক্তি আছে, সেই সঙ্গে আমেরিকান ডিপস্টেট আছে, পেছনে চায়না, পাকিস্তান, অল দিস থিংস। এই দুটোকেই আমি বহুদিন থেকে বলছি, এই দুটো দুটো পার্ট, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই দুটো পার্টের ম্যানেজমেন্টটা একসঙ্গেই শুরু হবে, এবং সেটা খুব ড্রামাটিক হইতেই হবে। ওপার্শ্বে যে লিমিটেড ইলেকশনটা হলো সেটাও কিন্তু একটা ড্রামাটিক রেজাল্ট দিল, ব্যাখ্যা সেটা করেছি। ওয়েস্ট বেঙ্গলে যেটা ঘটতে চলেছে সেটাও কিন্তু ড্রামাটিক হবে, সেটা আমাদের সমস্ত হিসেব নিকেশের বাইরে হবে। আপনারা কোনো ভেবেছিলেন যে এসআইআর এর মতো একটা পদ্ধতি যেমন একটা মাত্রায় যাবে, যেখানে জুডিশিয়ারিকে ডাইরেক্টলি নামতে হবে তার ফাইনাল ক্লিনিং, ফাইনাল সুপারভিশনের জন্য আন্ডার দি সুপ্রিম কোর্ট অর্ডার? এরকম ভারতবর্ষে কোথাও হয়েছে কখনো? কারণ ক্লিনিং অফ দ্য ভোটার লিস্ট পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে এসআইআর বলে একটা নাম আছে তার, এবং কনস্টিটিউশন পজিশন সেটা। এইটা করতে গিয়ে কোর্টকে নেমে আসতে হবে, অল জুডিশিয়াল অফিসার্সে নেমে আসতে হবে, এটা কখনো ভেবেছিলেন? এবং এটা হলো। এবং আমি তো বহুদিন থেকে বলছি ভারতবর্ষের টোটাল যে ইনফ্লেশন হয়েছে গত 25-30 বছরে, সেটা 4 কোটির কাছাকাছি, আর বেঙ্গলেই আছে প্রায় 2 কোটির কাছাকাছি। আমি আশা করেছিলাম যে এই এসআইআর মিনিমাম 1 কোটির কাছে নাম বাদ যাবে, তা কিন্তু হয়নি। অর্থাৎ এখনো অনেক আবর্জনা বসে আছে, তবুও মন্দের ভালো অনেকটাই হচ্ছে। লেট আস সি। এই ওপার বাংলার যে সন্ত্রাসীদের রাজত্ব, যে ধর্মীয় সন্ত্রাসীদের রাজত্ব, এবং পশ্চিম বাংলায় যেটা রাজত্ব, এটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে ওয়েস্ট এশিয়াতে সন্ত্রাসবাদীদের যে রাজত্বের একটা অংশ, একটা নেটওয়ার্কের মধ্যেই আছে। এর মধ্যে গালফ থেকে আসা লিকুইড পেট্রোলিয়ামের একটা বড় অবদান আছে। একটা জিনিস বলে শেষ করি, মনে রাখবেন, যদিও ওপার বাংলায় পাকিস্তানে ওই এদের বাহিনীটা, আমাদের যেটা হচ্ছে সন্ত্রাসীদের, যেটা ওরা ক্ষমতায় আসতে পারলো না, মনে রাখবেন ইস্ট পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমটা পুরোপুরি কন্ট্রোল করে জিহাদিরা, নট দ্য বিএনপি ফোর্স, নট দ্য আওয়ামী লীগ ফোর্স, পুরোপুরি এই সন্ত্রাসবাদীদের। হ্যাঁ, জামাতে ইসলাম, হ্যাঁ জামাতে ইসলামী, এই গ্রুপটাই, জামাতে ইসলামী কিন্তু পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমকে পুরো কন্ট্রোল করে। জামাতে ইসলামী ওপার বাংলায় ক্ষমতায় আসতে পারেনি, তার মানে এই নয় জামাতে ইসলামীর খুব বেশি দুর্বল, তা কিন্তু হয়নি। তাদের আবার আঘাত করার বা বিষ ছড়িয়ে দেওয়ার সমাজে, বা স্ট্রিট পলিটিক্স করার ক্ষমতা তাদের কিন্তু আছে। যে কোনো সময় তারা আগামী দিনে, কারণ আগামী ওদের দেশে ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিজের থেকে, পলিটিক্সের ডেমোক্রেটিক থেকে স্ট্রিট পলিটিক্সের রোল খুব বেশি। স্ট্রিট পলিটিক্স থেকে টাকা দিয়ে, জামাতের কাছে যে বিপুল টাকা আছে, সেই টাকা নিয়ে লক্ষ লক্ষ লোককে রাস্তায় নামিয়ে একটা ইলেকটেড গভর্নমেন্টকে উৎখাত করা খুব সহজ, কারণ ছোট কান্ট্রি, এবং ওখান বাংলার মানুষরা খুব ইমোশনাল। বাঙালি এমনি ইমোশনাল, আর বাঙালি মুসলিমরা তো আরও ইমোশনাল। টাকা দিয়ে ইমোশন তৈরি করে একটা ফলস নিউজ দিয়ে রাস্তায় লক্ষ লক্ষ নামিয়ে আবার উন্নয়ন সৃষ্টি করা সম্ভব। জামাতিদের এখনও স্ট্রং। ওয়েস্ট বেঙ্গলে এই জামাতি কন্ট্রোল বা টেরোরিস্টদের কন্ট্রোল ইন পলিটিক্সটা, এটাকে কিন্তু খুব একদিনে সম্ভব নয়। এটা সিস্টেমেটিক্যালি, এটা একটা প্রেসিডেন্ট রুল করে এটা হবে না। কারণ দোষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদেরও অনেক আছে, এটা মানতেই হবে। কারণ আমরা এই অ্যাক্টিভ যে প্রসেসটা হচ্ছে, আমরা কিন্তু নিজেরা খুব একটা এগিয়ে আসিনি, এটা তো মানতে হবে।
এবং আমাদের নিজস্ব পাপ আছে বলেই ওয়েস্ট বেঙ্গলে একটা ক্রিমিনাল পার্টি 34 ইয়ার্স রুল করে গেছে, আর একটা ক্রিমিনাল পার্টি 15 ইয়ার্স রুল করছে। এই সহজ সত্যি কথাটাকে মানতেই হবে। সব কিছু কাজ অন্য লোক, বাইরের লোক করে দিয়ে যাবে না। পশ্চিম বাংলার এই দুর্ভাগ্য ওপার বাংলার দুর্ভাগ্যের সঙ্গে একদম বিশ্ব রাজনীতি জড়িয়ে আছে। এটা বলে আজ শেষ করি। শুভরাত্রি।